This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষমতা আসার পর ২১শে জুলাই কমিশন তৈরি করেছিল তৃণমূল সরকার, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন প্রকাশ্যে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন ২১শে জুলাইয়ের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। তাহলে বিশ্বাস করতে হবে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তই সোললি রেসপন্সিবল। এত বড় একটা ঝুঁকি নিয়েছিলেন কেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন, তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। ২১শে জুলাই কি হয়েছিল সবাই জানে, কিন্তু কেন হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নামের পাশে লড়াকু নেত্রীর তকমাটা লেগে গিয়েছিল সেই সময়, কিন্তু লড়াইয়ের সেই তকমাটা লেগে গিয়েছিল নাকি বৃহত্তর কোনো পরিকল্পনায় লাগানো হয়েছিল? প্রশ্নটা তুলে দিচ্ছে ২১শে জুলাই কমিশনের রিপোর্ট, যা এতদিন পর ধুলো ঝেড়ে বের করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কেন বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত? পিছিয়ে যেতে হবে ৩৫ বছর আগে। ১৯৯১ সাল পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভার সদস্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বছরই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেই বামীদের বিরুদ্ধে পথে নামার হুঙ্কার ছাড়লেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বছর ৯৩-এ রাইটার্স অভিযান ইস্যু, নির্বাচনে বামেদের রিগিংয়ের অভিযোগ তুলে সচিত্র পরিচয়পত্রের দাবিতে কর্মসূচি, আর তাতেই পুলিশের গুলি ও মৃত্যুর অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ, তারপরের মহাকরণ অভিযান এবং মাত্র ৫ বছরের মধ্যে কংগ্রেস ছেড়ে একক ক্ষমতায় তৃণমূল কংগ্রেস নামে নতুন দল গঠন, গোটাটাই কি বৃহৎ কোনো চিত্রনাট্যের অংশ? প্রশ্ন তুলে দিচ্ছে ২১শে কমিশনের রিপোর্টই। ২১শে জুলাইয়ের দায় স্বাভাবিকভাবেই বাম সরকারের ঘাড়ে পড়েছিল, যা থেকে বামেদের বিরুদ্ধে লড়াকু নেত্রী হিসেবে এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ ব্র্যান্ডিংয়ের পথটা মসৃণ হতে শুরু করে। কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৯৯৩-এর ২১শে জুলাই রাইটার্স দখলের কথা ছিল কাল্পনিক, গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। উল্টো দিকে পুলিশের গুলি চালনাও ছিল উদ্দেশ্যবিহীন এবং বিনা প্ররোচনায়। কমিশনের রিপোর্টে উল্লেখ, গুলি চালনার জন্য দায়ী ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্তকেই মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট অনুযায়ী মনীশ গুপ্তকে বাঁচাতেই কমিশনকে নথি দেওয়া হয়নি এবং শহীদের জন্য পরামর্শ অনুযায়ী ক্ষতিপূরণও দেয়নি তৃণমূল সরকার। এমনকি তথ্যগুলো যাতে প্রকাশ্যে না আসে তার জন্য কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছিল বামেরা। কমিশনের সামনে সাক্ষ্য দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য থেকে বিমান বসুরা। এখন রিপোর্ট সামনে আসায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত নিয়ে সরব বামেরাও। পশ্চিমবাংলায় বামফ্রন্টের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃতদেহকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন। ১৩ জন যুব কংগ্রেস কর্মীকে মরতে পাঠিয়ে তাদের মৃতদেহের ওপর দিয়ে পা রেখে উনি রাইটার্সে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে তার দলকে এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা সরকারে এসে তদন্ত করে দেখবেন যে কাদের জন্য এতগুলো মৃত্যু হলো এবং তাদেরকে উনি শাস্তি দেবেন বলেছিলেন। তিনি কথা রাখেননি। আমাদের সরকার কথা রাখবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।